যে একটা আপনার প্রতিষ্ঠান নাম হলো সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ। আমি নামটা অর্থ বুঝি না, সোচ্চার আবার টর্চার। সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ এরা একটা জরিপ করেছে। এই জরিপে অনেক কিছু, এই যে দলীয় প্রধান যারা আছেন তারেক রহমান অথবা শফিকুর রহমান অথবা নাহিদ ইসলাম, এরা নাকি নিজ নিজ আসনে জিতবেন, কিন্তু বাংলাদেশ খেলাফত আন্দোলন যেটা আছে, যা মমিনুল হক যেটা প্রধান, উনি নাকি জিততে পারবেন না, ভবি হার এরকম নানা রকম ইকুয়েশন আছে। ওগুলো নিয়ে আমি আলোচনা যাচ্ছি না। আমার যেটা মূল আলোচনা সেটা হলো, এই জরিপে বলা হয়েছে যারা নতুন ভোটার হয়েছে এবার, যারা প্রথমবারের মতো ভোট দিবে, তারা নাকি জামাতের দিকে বেশি আকৃষ্ট হয়েছে এবং তারা জামাতকে ভোট দেবে বলে জানিয়েছে। তো নতুন ভোটারদের এই যে পছন্দের যে আপনার বিষয়টা বলে তারা দেখাচ্ছে, এটা আপনার কাছে কেমন মনে হয়? আমি সাধারণত জরিপ খুব একটা বিশ্বাস করি না। কেননা জরিপ যারা করেন তারা চাইলে পরে জরিপের অর্থায়ন এবং জরিপের উদ্দেশ্য অনুযায়ী জরিপকে ম্যানিপুলেট করতে পারেন। এই জরিপগুলি নির্বাচনের ঠিক আগে আগে হয়। নির্বাচনের সময় জরিপগুলি করলে প্রচুর পাবলিসিটি পাওয়া যায়। ফলে অনেক সংস্থা আছে নির্বাচনের আগে জরিপগুলি করে নিজেদেরকে চেনায়। কিছু জরিপ আছে পার্টিগুলি পয়সা দিয়ে করে, কিছু জরিপ আছে তারা এমনিতেও জরিপ করে প্রতিষ্ঠানগুলি, তারা এই সময় জরিপ করে নিজেদের জরিপের দক্ষতা প্রমাণ করতে চায়। মানে এক একজনের এক এক উদ্দেশ্য থাকে। আপনি যে জরিপের কথা বললেন সেখানে এরকম বলা হয়েছে যে একটি দল বেশি সমর্থন পাবে আরেকটি দল পাবে না। আবার অন্য একটা জরিপে বলা হয়েছে নতুন ভোটারদের 70% বিএনপিকে ভোট দিবে। ফলে আপনি ফলে আপনি বুঝতে পারছেন যে এই জরিপগুলি আসলে যে যেখানে গিয়ে করে সেখান থেকে রেজাল্ট আসে। ধরেন বগুড়ায় করলে বিএনপির অনেক বেশি আসে, আবার ধরেন জামাত প্রবণ এলাকা রাজশাহী বা এইসব জায়গায় করলে আবার জামাতেরটা বেশি আসে। কিন্তু আমার বক্তব্যটা খুবই পরিষ্কার, জরিপে বিশ্বাস করে ভোট দিতে গেলে ভোট সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা বেশি। একটা জিনিস ঠিক যে জামাতের সমর্থন আগের চেয়ে হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু জামাতের যে এক ধরনের সমর্থনের হইচই দেখা যাচ্ছে, এটা মূলত জামাত তার প্রচার যন্ত্রের মাধ্যমে বেশি বেশি প্রমাণ করার চেষ্টা করছে। আহ খুব সহজ একটা হিসাব করতে পারেন। 2008 সালের শেষ যখন ভোট হয়েছে, তারপরে এখন 18 বছর পার হয়নি, গত মানে 8 সাথে 18 যোগ করলে 26, মাত্র জি। 18 বছর হয়েছে আর কি লোকজন। 8-এর ভোটের যে ফলাফল, সেই ভোট থেকে যদি আপনি বিচার বিবেচনা করেন তাহলে দেখবেন যে তরুণদের যে ভোট যুক্ত হয়েছে, সে যুক্ত হওয়া ভোটের পরিমাণ কত। আগে যারা অন্য কোথাও ভোট দিয়েছে তারা তো আর সাধারণত ভোট বদলায় না, কিন্তু এই তরুণ ভোটার যারা 18 বছর হয়েছে, যাদের এই 26 এবং 25-এ কিংবা ধরেন 24-এ বা 23-এ বা 22-এ বা 20-এ, এইভাবে যদি চিন্তা করেন তাহলে আমি ধরে নিচ্ছি যে গড়ে 1 থেকে 1.5 কোটি নতুন ভোটার হয়েছে। একটা হিসাব পাওয়া গেছে যে প্রথমবারের মতো ভোট দিচ্ছে এবার প্রায় 4 কোটি 4.5 কোটি। তাদের হিসাব এটা বলা হয়েছে যে যাদের বয়স এখন 30 বছর, হুম, তারা তো দুই তাদেরকে হাজার প্রথম আটের মতো ধরেছে। সময় তাদের বয়স ছিল ধরেন আপনার 12 বছর, তারা তো তখন ভোট দিতে পারে নাই। তো ওইভাবে যদি ধরি তাহলে 35 বছর পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে। যাদের বয়স এখন 35 বছর, তারাও কিন্তু 2008-এ মাত্র ভোট দিতে পেরেছে অথবা পারেনি। তো এদের মধ্যে অনেকেই তো আওয়ামী লীগ আমলে ভোট দিতেই পারে নাই, সেই না, হিসাবে ধরা দিতে হচ্ছে। পারে নাই এটা বলা ঠিক না, দিতে যায় নাই। যায় নাই, যাই হোক তারা তাদের ভোট দেওয়া হয় নাই। তো সেই হিসেবে তারা বলছে যে প্রায় 4 থেকে 4.5 কোটি লোক আছে এবার নতুন ভোটার, মানে কিন্তু প্রথমবারের মতো আমার ভোট কাছে দিবে। হিসাবটা মনে হয় যে এটা একটা ম্যানিপুলেটেড হিসাব। যার বয়স 30 বছর, সে গত 12 বছর ভোট না দিয়ে থাকলে স্বেচ্ছায় ভোট দেয়নি। এরকম ভোটারদের মধ্যে জামাত ভাবলে পরে ভুল হবে, কারণ আজকে থেকে 12 বা 14 বছর আগে জামাতের এই অবস্থা থাকলে গণজাগরণ মঞ্চ হয়ে জামাতের ওই করুণ পরিণতি হইতো না। ফলে 2014 সালে আপনি যদি চিন্তা করেন, তাহলে তখন জামাত কিন্তু পুরোপুরি ব্যাকফুটে।
তাহলে আপনাকে হিসাব করতে হবে 14 সাল থেকে এই 24 সাল পর্যন্ত 10 বছর। এবং এই 10 বছরে অর্ধেক ভোটারও যদি জামাতে চলে গিয়ে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি বদলাবে না, কারণ তার আগে জামাতের কত পার্সেন্ট ভোট ছিল, তাই না? জি 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 জি, বুঝতে এবং পেরেছি। 4 কোটি নতুন ভোটার ভোট দিবেন, এই 4 কোটি সবাই ভোট দিতে আসবেন, এটা ভাবাটা একটা ভুল কথা। দিনের শেষে বাংলাদেশে কোনোদিনই 70% ভোটও কাস্ট হয় না আসলে। তাহলে 12 কোটি ভোটার থাকলে ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা বড় জোর 5 থেকে 7 কোটি। তো ধারণা করা হচ্ছে সেখানে 4 কোটি নতুন ভোটার সবাই চলে আসবেন, বরং বয়স্ক ভোটাররা বেশি ভোট দিতে যায়, তরুণ ভোটাররাই বরং অনেক সময় ভোট দিতে যায় না। তাদের অনেক চিন্তা ভাবনা থাকে। এবং এই যে বলা হচ্ছে 4 কোটি লোক ভোট দেয় নাই, এরা তো তরুণ, তরুণরা কেন ভোট দিল না? তাদের পছন্দের প্রার্থী ছিল না, এই জন্য ভোট দেয় নাই। এই কথা যদি চিন্তা করা হয় তাহলে তো এই তরুণেরা বহু আগে জামাতকে ক্ষমতা আনতে পারতেন, এই তরুণেরা বহু আগে আন্দোলন করে ফেলতে পারতেন, তাই না? জি এই হিসাবগুলি হচ্ছে এক ধরনের অঙ্ক, এই অঙ্কে অনেক ফাঁক ফোকর আছে। এবং এই জি 4 কোটি ভোট নতুন যুক্ত হবে, এই 4 কোটি ভোটের 2 কোটিও যদি জামাত পায়, বাকি 2 কোটিতে পাবে জামাতের বিপক্ষ জোট। এখানে তো রাইট। অনেক বড় বড় কেউ নাই, এখানে তো 3টা পার্টি নাই। ফলে না, দুইটাই। বিএনপির পুরনো ভোটের সাথে 2 কোটি যোগ করে দেন, আর জামাতের পুরনো ভোটের সাথে 2 কোটি যোগ করে দেন, ঠিক আছে? তাহলেও দেখবেন জামাত অনেক পিছিয়ে থাকে। জামাত অঙ্ক করে তারা যে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার একটা চেষ্টা করার কথা উঠেছে, যেমন পোস্টাল ব্যালট জি এবং অন্যান্য জায়গাতে তাদের লোকজনের যে অতি তৎপরতা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সেটারই একটা অংশ। এটাও একটা মেটিকুলাস ডিজাইন। আমার আপনি বলতে চাচ্ছেন নতুন ভোটারের যে প্রচারিত সংখ্যাটা, এটা আসলে অতিরঞ্জন আছে এখানে। হুম, এখানে অবশ্যই অতিরঞ্জন আছে। হুম, ধরেই নেওয়া হচ্ছে নতুন ভোটার অনেক আসবে এবং তরুণরা সব জামাতকে ভোট দিবে, এটা একদম ভুল ধারণা। তরুণরা অনেকে জামাতকে ভোট দিতে পারে কিন্তু সকলে দিবে না। আর বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট যেটা হয়েছে সেটা হচ্ছে একদল ছেলে মেয়ে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারা জনসংখ্যা আসলে কতটুকু, ইভেন যারা পড়াশোনা করে তাদের কত পার্সেন্ট? আমি বারবারই বলেছিলাম যে বাংলাদেশের সব স্কুল কলেজে নির্বাচন দিয়ে দেন, দেখেন সেখানে জামাত সবগুলিতে জিতে কিনা। আগে থেকেই রাকসু এবং চাকসু তাদের দখলে বহু বছর ধরে, ওইখানে জামাত বহু বছর বছর ধরে আছে। রাকসু চাকসু বাদ দিলে ডাকসু এবং জাকসু, সেখানে কিন্তু কারচুপির অভিযোগ আছে। নীলক্ষেতে ব্যালট পাওয়া গিয়েছে, কিন্তু এটা কিন্তু অস্বীকার করা যাবে না। রেজাল্ট মেনে নেওয়া হয়েছে, সবকিছু হয়ে গিয়েছে। জাকসুতেও কিন্তু শিক্ষকরা পদত্যাগ করেছিলেন কমিটি থেকে, আপনার মনে আছে নিশ্চয়ই, যে জি জি কারচুপির জি। অভিযোগ দিয়ে। সুতরাং এগুলাকে বেঞ্চমার্ক হিসেবে ধরা বা এগুলিকে উদাহরণ হিসেবে ধরাটা বুদ্ধিমানের কাজ না। আচ্ছা, এখন আমরা নির্বাচনে যে পর্যবেক্ষক নিয়োগ, এটা নিয়ে একটা আরেক মানে একটা মহা কেলেঙ্কারি ব্যাপার স্যাপার দেখা গেল আমাদের। আমরা দেখতে পেলাম যে এইবার সরকার প্রচুর পর্যবেক্ষককে মানে নিয়োগ দিয়েছে এবং মানে অনুমতি দিয়েছে। তার মধ্যে 81টি সংস্থাকে তারা অনুমতি দিয়েছে এবং এই 81টি সংস্থার মোট পর্যবেক্ষকের সংখ্যাও প্রায় 55,454 জন। এবং ইন্টারেস্টিংলি এখানে সবচেয়ে বেশি পর্যবেক্ষক যার ছিল, সেই প্রতিষ্ঠানের নাম হলো, সংক্ষেপে নাম হলো পাশা। সেই পাশার আসলে পাশা পর্যবেক্ষকই। না, ওটা সংক্ষেপ নাম হচ্ছে পাসা, PASA। এটা সবাই বলতে লজ্জা পাচ্ছে, ওদের নাম আসলে পাসা। পিপুলস এস দিয়ে তো দ্বন্দ্ব হয় না। অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল PASA। অ্যাডভান্সমেন্ট, PASA। এটার উচ্চারণ পাশা হয় কি করে? এস এর উচ্চারণ তো স না, এস এর উচ্চারণ হচ্ছে স। পাশা হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। পাশা। আচ্ছা, এই পাশারই ছিল আপনার 10,559 জন। হ্যাঁ হ্যাঁ, এবং 10,500, 10,500, 10,500 মানে 20% এবং তাদেরকে দিয়ে দিয়েছে। এবং এই পাশার কিন্তু টোটাল কর্মকর্তার সংখ্যা হলো একজন। হ্যাঁ, মানে হুমায়ুন উনি কবির নির্বাহী তার নাম, পরিচালক, আর কেউ নাই। তার নাম উনি হুমায়ুন একাই। কবির। হুমায়ুন কবির, হ্যাঁ, বিখ্যাত এবং লোক সে সে। তার নিজের বাড়িতে একটা ঘরের মধ্যে এই পাশা খুলেছে। পাশা খুঁড়ে দিছে রে, বলা ঠিক হবে কিনা জানি না। যাও, তো ওনার এইটা এবার এই নিউজটা প্রচারিত হওয়ার পর
নির্বাচন কমিশন এটাকে মানে অনুমোদনটা স্থগিত করছে। এই যে স্থগিত করলো, আমার প্রশ্ন হলো 10,000 তো স্থগিত হয়ে গেল, আর 55,454 এরা কারা? মনে রাখবেন, কোনো জবাব নাই। আওয়ামী লীগ আমলে যারা নির্বাচন পর্যবেক্ষণ করতো তারা কেউ কিন্তু এবার নাই, সবাইকে বাতিল করে দেওয়া হয়েছে, তারা সবাই ব্ল্যাক লিস্টে। আর নতুন যে এই যে 55,000 পর্যবেক্ষক গজে গেল, এদের দ্বারা আজকে কতটুকু পর্যবেক্ষণ হবে এবং কিভাবে পর্যবেক্ষণ নিয়োগ করা হয়েছে, তাদের সেরকম কোনো প্রশিক্ষণ আছে কিনা? ওই হুমায়ুন কবির সাহেব কিন্তু বলেছিলেন তার যারা কর্মী হবে 10,000, তাদের কারো কোনো প্রশিক্ষণ নাই। প্রশিক্ষণ ছাড়া একজন লোক পর্যবেক্ষক হয়ে কি করবে? তাহলে সে কি কোনো প্রার্থীর কাজ করবে? সে কি নিজেকে বিক্রি করে দিবে? কি করবে? এই বিষয়গুলো কি আরো কিভাবে কি করা যায়? আপনার কাছে কি মনে হয় এই পুরো ঘটনাটা নিয়ে? এইখানে একটি সন্দেহজনক তৎপরতা হয়েছে। প্রথমত, এই প্রতিষ্ঠানটি শুরুতে অকৃতকার্য হয়েছিল। ডিসেম্বর মাসে তড়িঘড়ি করে তাদেরকে আবার কৃতকার্য করা হয়েছে এবং তাদেরকে একবারে 10,500 লোকের লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। যার কিনা একটা অফিস নাই, যার অফিস তার বাড়িতে, সেই অফিস আবার চুনারু ঘাটে, বাংলাদেশের কোনো প্রমিনেন্ট এলাকাতে না, চুনারু ঘাটে অবস্থিত নিজের বাড়িতে 1 রুমের অফিস বিশিষ্ট এই যে এনজিও, সেই এনজিও অতীতে নাকি বিভিন্ন এনজিওর সহযোগী হিসেবে লোক সরবরাহ দিত, এখন নিজেরাই লোক নিয়োগ করছে। এবং আপনি দেখেন কত হাস্যকর, এদের কোনো প্রশিক্ষণ নাই, এদের কোনো পরিচয় নাই, এদের নাম ধাম নাই, এবং এরা নাকি ওই এলাকাতে, ওই চুনারুঘাট এলাকাতে 2টা অফিস খুলেছিল, 2টা গ্রামে বা 2টা এলাকায়। মানুষের প্রতিবাদের মুখে উল্টাপাল্টা কাজকর্ম করায়, মেয়েদেরকে চাকরি দিবে বলে প্রতারণা করায়, এইসব কারণে মানুষের প্রতিবাদের মুখে অফিসগুলি তারা গুটিয়ে নিয়েছে। এখন যেখানে অফিস আছে তার পাশের বাসার লোক জানে না যে এখানে একটা অফিস আছে। কিন্তু নির্বাচন কমিশন ঢাকায় বসে বুঝতে পেরেছে তার 10,500 লোক নিয়োগ দেওয়ার ক্ষমতা আছে সারা দেশে। নির্বাচন পর্যবেক্ষণ তো শুধু সিলেটে কিংবা চুনারুঘাটে, হবিগঞ্জে হবে না। এখন এই যে কাজটা নির্বাচন কমিশন করেছে কিসের ভিত্তিতে? আপনার মনে আছে তারেককে নিবন্ধন দিচ্ছিল না, তার নাকি অফিস নাই, আর এই লোকের কিছুই নাই, একটা নাম এবং নিজের বাড়িতে একটা ঘর ছাড়া, যে ঘরের মধ্যে এটার অফিস। এই এবং প্রতিষ্ঠানটা তারা আপনার দাবি অনুযায়ী তার বাংলা নামের বানানটাও ভুল। হ্যাঁ, এবং দেখেন, আমি ফেমার সাথে কাজ করেছিলাম আমি যখন ইয়াং, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স, এবং সেইখানে অনেক ট্রেনিং করানো হয়েছিল ছেলে মেয়েদেরকে যারা নির্বাচন পর্যবেক্ষণ করবে। এরপরে বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান, এদের সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি। IRI, তারপরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, তারপর ডেমোক্রেসি ওয়াচ, এদের সাথে কাজ করেছি। ফেমার ফিরোজ ভাই পরে তো বিকল্প ধারায় তো যোগ দিয়ে রাজনীতিতেও করেছেন, আমাদের স্কুলের বড় ভাই ছিলেন। ওই সময় যত ধরনের ট্রেনিং আমরা দেখেছি, এই লোকগুলিকে কবে ট্রেনিং করাবে বা কবে ট্রেনিং করানো হয়েছে এই 10,500-কে? আসলে মূলত এটা একটা আইডি কার্ড বেচার ধান্দা। আমার ধারণা দলগুলির কাছে উনি আইডি কার্ড গুলি বিক্রি করে দিতেন, এবং দলের লোকেরা পর্যবেক্ষক সেজে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতো। আপনি নিশ্চয়ই জানেন, ভোটের বুথ ছাড়া এই পর্যবেক্ষকরা সব জায়গায় যেতে পারে, কেন্দ্রে প্রবেশ করতে পারে, কেন্দ্রের চারপাশে থাকতে পারে, নির্বাচন কমিশনের অফিসে ঢুকতে পারে, বিভিন্ন জায়গায় তারা যেতে পারে, ডিসিএসপির অফিসে ঢুকতে পারে, ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারে। জি, তাহলে এই জিনিসটা তো খুবই রিস্কি হয়ে গেল না? এই এত গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য এরকম ভাবে মানে আপনার দায়িত্বহীন ভাবে সবকে নিয়োগ দেওয়া এবং এদের সঙ্গে কোনো যোগাযোগ না করা, খোঁজখবর না নিয়ে এতগুলি লোককে অনুমতি দেওয়া। এই কাণ্ডটা তো করেছে নির্বাচন কমিশন, কিন্তু আপনি দেখবেন বিবৃতি দিয়েছে প্রেস উইং। নির্বাচন কমিশন অনুমতি দিয়েছে, কিন্তু এটা তো সরকার অনুমতি দেয় নাই, কিন্তু ব্যাখ্যা দিয়েছে সরকার। প্রেস উইং থেকে বলেছেন শফিক সাহেব যে এদেরকে স্থগিত করা হয়েছে। অনুমতি কি উনি দিছিলেন যে উনি স্থগিত করেন? প্রেস উইং কি নির্বাচন কমিশনেরও মুখপাত্র? আপনি আমাকে একটা জিনিস বলেন, এই অন্তর্বর্তী সরকারের প্রেস উইং কি নির্বাচন কমিশনেরও প্রেস উইং? এদেরকে লাইসেন্স দিল নির্বাচন কমিশন, আর এদেরকে স্থগিত করা হয়েছে, এটা বিবৃতি দিচ্ছে প্রেস উইং। এটা তো নির্বাচন কমিশন বলবে।
প্রথমে নির্বাচন Right. কমিশন জবাব দিবে যে এইভাবে তারা কেন পর্যবেক্ষক নিয়োগ করেছে, এবং তারপরে তারা বলবে যে তারা কি ব্যবস্থা নিলেন। এটা তো ধরা পড়ার কারণে এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা রিপোর্টেড না হইলে তো এটা এইভাবেই চলতো, এবং আপনি দেখতেন যে নির্বাচন পর্যবেক্ষণ করছে কিছু লোক যাদের নিজেদের ঘরবাড়ি পর্যবেক্ষণ করার ক্ষমতা নেই। এবং পরে বলা হতো যে 10,000 লোক বলছে নির্বাচন খুব ভালো হয়েছে, অথবা হ্যাঁ 54,000 পর্যবেক্ষক বলেছে নির্বাচন খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, নির্বাচন নিয়ে কিন্তু আজকে নির্বাচন নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব যা দেখছে এটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং উই আর ভেরি হ্যাপি, উনি এটা বলেছেন। হুম হুম। আপনি আপনি কি হ্যাপি? আমার হ্যাপি হয় কি আসে যায়? উনি হ্যাপি, উনি কি দেখে হ্যাপি হয়েছেন এটা যদি উনি বলতেন তাহলে ভালো হইতো। আপনি নিশ্চয়ই একটা বিষয় লক্ষ্য করেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন নেতারা, সেখানে একটা জোটের 3 জন। ওইখান থেকে নাকি মামুনুল হক সাহেব, শফিক সাহেব এবং নাহিদ, এই 3 জন তারা বক্তৃতা দিবেন। একটা জোটের পক্ষ থেকে 3টা দল যদি আলাদা আলাদা করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, আর আরেক দিক থেকে শুধু তারেক রহমান ভাষণ দেয়, এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? এই জোটে যারা অংশ নিচ্ছেন তাদের কি আলাদা আলাদা কর্মসূচি? তারা কি আলাদা আলাদা সরকার গঠন করবেন? তাদের জোট জিতলে কি তারা আলাদা আলাদা ভাবে তাদের ম্যানিফেস্টো বাস্তবায়ন করবেন? তাহলে জাতির উদ্দেশ্যে তারা আলাদা আলাদা ভাষণ দিবেন কেন? আর আলাদা আলাদা ভাষণ দিলে তারা জোটে গিয়েছেন কেন? এটা কি লেভেল প্লেইং ফিল্ড? এটা কি ভালো প্রস্তুতি? এগুলার কোনো ব্যাখ্যা আছে? যে কোনো মূল্যে ওই মানে মেটিকুলাস পার্সনদেরকে বক্তৃতা দেওয়ানো হবে। এবং এখানে আপনি আমাকে বলেন যে একটা জোট থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ কেন দিতে হবে? জাতির উদ্দেশ্যে তারা ইশতেহার দিবে, ভাষণ দিবে কেন? নির্বাচনে জাতির উদ্দেশ্যে ভাষণের এ, বিষয় আরপিওতে কোথায় আছে? Right. তাই না? Right. কিন্তু এখন এটা আসলে আমার আমার কাছে মনে হচ্ছে এটা ক্ষমতার অপব্যবহারই হচ্ছে, কারণ কারণ অন্য আপনি দলগুলো ভাষণ তারা দেওয়ার, কি দোষ করবে? জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কোনো প্রক্রিয়াই নাই, আর আপনি এই 4টা বা 5টা দলকে বা কেন ভাষণ দিতে দিবেন? অন্য যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা ভাষণ দিতে পারবে না কেন? তারা কি মানে বন্যার জলে ভেসে এসেছেন? বছরের পর বছর রাজনীতি করেন এমন দল নাই? ধরে নিলাম ভোট তারা কম পায়, কিন্তু তারা কি এই এনসিপির চাইতে কম অভিজ্ঞ? এনসিপিও জীবনে কোনোদিন ভোটে জিতে নাই, না, তারাও এখন কোনোদিন ভোটে জিতেন নাই। ওনারা এই 4টা দলকে নির্বাচন করলেন কিসের ভিত্তিতে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। ওই যে ওনাদের মেটিকুলাসের ভিত্তিতে, ওনাদের ভালো লাগে, খুশিতে, ঠেলায়, ইচ্ছায়। খুশিতে ঠেলায় ঘুরতে। হ্যাঁ, কারণ আচ্ছা, এটা তো কোনো ব্যাখ্যা নাই। এই যে যাদেরকে দায়িত্ব দেওয়া, উনি যাদেরকে যখন এত আমেরিকায় গুরুত্ব গিয়েছিলেন দিচ্ছেন। উনি যখন আমেরিকায় গিয়েছিলেন তাসলিম জারাকে আর আরেকজনকে সাথে নিয়ে গিয়েছিলেন না এনসিপি? তাসলিম জারা তো হ্যাঁ, এখন আক্তারকে, এনসিপিতে নাই, এনসিপিতে নাই। আক্তার হ্যাঁ, এবং তার টিম যারা, হ্যাঁ। হুম হুম। তো উনি যাকে নিয়ে গেলেন সেই লোকে এনসিপিতে থাকে নাই। তো উনি কিসের ভিত্তিতে তাকে নিয়ে গিয়েছিলেন? মেটিকুলাস ডিজাইনের ভিত্তিতে হলে মনে হচ্ছে। না, এটা একটা এত যে মেটিকুলাস চিন্তা, ভিত্তিটা হলো, এটা এখানে একটা একটা কথা মেটিকুলাস কিন্তু দেখেন চিন্তা। আপনি, আরেকটা কথা বলা হচ্ছে যে এত এই যে গুরুত্বপ্রাপ্ত দলগুলো যেমন ধরেন জামাতে ইসলাম, তারা তো ইসলামের কথা বলছে এবং তারা বেহেশতের টিকিট অনেক জায়গায় বিক্রি করছে। তাদের হয়ে অনেকেই বলছে যে এমনি নাকি নামাজ পড়লে হবে না। আমি একটা দেখলাম একটা ভিডিও, যে এমনি নামাজ পড়লে হবে না, এই জামাতে ইসলাম না করে পর্যন্ত নাকি ইমান পোক্ত হবে না, এরকম বলছি। অথচ হুম। আমরা কালকে দেখলাম হেফাজতের আমির, উনি কিন্তু স্পষ্ট বলছেন যে জামাতে ইসলামকে ভোট দেওয়া হারাম। এখন হেফাজত ইসলাম তো একটা বড় ইসলামী সংগঠন, এই যে আপনার কওমি মাদ্রাসাগুলো তারা যাতে সংগঠন এটা। এখন এই আমির যদি বলে যে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম, আবার অপর দিকে তারা যদি বেহেশতের টিকিট দেয়, জামাতকে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে, তা আমরা যারা মূর্খ সূর্খ জনগণ আমরা কোন দিকে যাব? ইসলাম ধর্মের বিধান আহ সহজ সরল। আল্লাহ তাআলা ব্যতীত বেহেশতকে পাবে এবং পাবে না এটা বলার অধিকার, ক্ষমতা, এখতিয়ার কারো নাই। এবং আল্লাহ তাআলা বেহেশতের সুসংবাদ প্রেরণ করেছিলেন যাদের নাম দিয়ে। তিনি এটি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারো কাছে তো জিবরাইল ফেরেশতাকে পাঠাবেন না, কারণ খাতামান নবিয়্যিন ওখানে নবীদের তালিকা সেটা পূর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মের বিধান অনুযায়ী
সর্বশেষ প্রেরিত রাসূল। অতএব এরপরে তো বেহেশতের সুসংবাদ কারো কাছে পৌঁছানোর কোনো সুযোগ নাই। ফলে কেউ যদি বলে থাকে জামাতকে ভোট দিলে বেহেশতের টিকিট পাবে, এটা কোন হাদিসে, কোন ধর্মগ্রন্থে, কোথায় লেখা আছে, এইটা দেখাতে হবে যে রাজনীতি করে এমন একটি দলকে ভোট দিলে বেহেশতে যাবে। তাহলে নন্দী সাহেবকে ভোট দিলে মুসলমানরা বেহেশতে যাবে? তাহলে কি কালকে মোদি যদি জামাত ইসলাম করতো, মোদিকে ভোট দিলে বেহেশতে যাইতো লোকজন? তাই না? নন্দী যদি যোগ দিতে পারে, মোদিও পারে। বাংলাদেশে থাকলে হয়তো মোদি সাহেব বাংলাদেশে উনি যোগ দিতেন জামাত ইসলামে। তাহলে মোদিকে ভোট দিলাম, ভোটাররা বেহেশতে যাবে? জামাত যাকে খুশি তাকে দাঁড় করিয়ে দিবে আর তাকে ভোট দিলেই মানুষ বেহেশতে যাবে? জামাতের যে অ্যালায়েন্স আছে, সেই অ্যালায়েন্সের মধ্যে নাহিদকে, পাটোয়ারিকে ভোট দিলেও বেহেশতে যাবে? যারা জামাত করে না তাদেরকে ভোট দিলেও বেহেশতে যাবে? জামাতের সাথে কি হাত মিলালেই বেহেশতে যাওয়ার টিকিট পাওয়া যাবে? এগুলা ফাজলামো কথা না? না, জামাতের সঙ্গে হাত মিলে অনেক কিছুই তো হয়। জামাতের সঙ্গে হাত মিলিয়ে তো অলি আহমেদ সাহেব স্বাধীনতা ঘোষক হয়ে গেছেন, উনি তো আগে ছিলেন না, কিন্তু ওনার এই এই যে ইতিহাস নতুন, জামাত কিন্তু আগে ডিসক্লোজ আমার করে নাই। আরেকটা প্রশ্ন আছে। দেখেন, আমি কিন্তু জামাতের বিপক্ষে না, আমি শুধু কথাগুলি সমালোচনা করছি। একই ধরনের কথা বিএনপি বললে আমি সেটারও সমালোচনা করব। তো এইখানে দেখেন আরেকটা কাণ্ড তারা ঘটিয়েছেন। তারা একটা ম্যানিফেস্টো প্রকাশ করেছেন। আধিপত্যবাদী ভারতের কোনো কিছু তাদের ভালো লাগে না, কিন্তু তারা ভারতীয় সমস্ত ছবি ডাউনলোড করে ভারতের মহিলা, ভারতের ডাক্তার, ভারতের স্কুলের ছাত্রছাত্রী, স্কার্ট পরা, ওই কাপড় ভারতীয়, ওই চেহারা ভারতীয়, তাদেরকে ছবি দিয়ে, তাদের ছবি ব্যবহার করে তারা ম্যানিফেস্টো তৈরি করেছেন। তারা কি বোঝাতে চেয়েছেন? যে তারা জিতলে পরে আমাদের ছবিগুলি ভারতীয়দের মতো হাসি আনন্দে ভরে যাবে? ভারতীয় সরকারি ওয়েবসাইট থেকে তারা ছবি ডাউনলোড করে তাদের ম্যানিফেস্টোর মধ্যে ছেপেছেন। বাংলাদেশে মানুষ ছিল না যাদের ছবি তারা সেখানে ব্যবহার করতে পারতেন না? এখানে একটা মজার ব্যাপার আছে। বাংলাদেশে ছবি তুললে সেই ছবি তোলাকে তারা বিভিন্ন সময় ফতোয়া দেন যে ছবি তোলা যাবে না, এই না যায় সেই না যায় বলতে থাকে অনেকে। কিন্তু ধরেন ভারতে ছবি তোলা হয়েছে, এগুলো তারা আমরা তুলি নাই। তো অতএব ওগুলাকে এনে এখানে চেপে দিলে হয়ে গেল। ভারতের 26 লক্ষ লোক এখানে চাকরি করত, তাদেরকে সবাইকে বিদায় করেছে নিশ্চয়ই, কিন্তু ভারত থেকে আবার তাদেরই ছবি ফেরত এনেছে। এবং আরো অদ্ভুত ব্যাপার আছে, আপনি চিন্তা করে দেখেন, এই যে তারা ম্যানিফেস্টো করেছেন সেখানে অধিকাংশ নারীর ছবিতে কোনো আহ, হিজাব তো দূরের কথা, স্কার্ফও নাই। কারণ পর্দা ইন্ডিয়ান হবে ছবি না। আনলো, এখানে ইন্ডিয়ান ছবি আনলে স্কার্ফ থাকবে কোত্থেকে? ওখানে যেসব ডাক্তারদের ছবি ব্যবহার করা হচ্ছে, যেসব স্টুডেন্টদের ছবি ব্যবহার করা হচ্ছে, নির্ঘাত তারা মুসলিমও না। তো ওনারা কি বোঝাতে চাচ্ছেন? তারা যদি ইলেকশনে বিজয়ী হন, তাদের ম্যানিফেস্টোর ছবি অনুযায়ী নিশ্চয়ই আমরা ওইরকম হয়ে যাব। কারণ ওনারা এমন স্কুল বানাবেন, আমাদের ছাত্রছাত্রীদেরকে ওইরকম দেখা দেখা যাবে, আমাদের ডাক্তারদেরকে ওইরকম দেখা যাবে, তাই না? ওনাদের স্বাস্থ্য ব্যবস্থার ছবিটা নিশ্চয়ই ওইরকম হবে। তার মানে তারা এটা কি কি করতে চাচ্ছেন? আপনার মনে হয় যে এক ধরনের আনাড়িপনা নাকি ইচ্ছাকৃত, আপনার কি মনে হয়? না না, এগুলাই হচ্ছে তাদের কাজ এবং কথার মধ্যে অমিল। আধিপত্যবাদী ভারত ভালো না, কিন্তু ভারতের মডেল ভালো, ভারতের ছবি ভালো, ভারতের সরকারি ওয়েবসাইটে যেগুলো দিয়েছে সেগুলো অনেক ভালো। ওনারা জিতলে পরে আমাদের চেহারা ওইরকম হয়ে যাবে, সেটাই তো বোঝাতে চেয়েছেন। ম্যানিফেস্টোতে ছবি যেগুলো ব্যবহার করা হয়, এটা মানে কি? এটা মানে হলো যে আমরা যদি জিতি এমন বাংলাদেশ বানাবো, আপনারা ওইরকম হয়ে যাবেন। তা আমরা এখন ভারতীয়দের মতো হয়ে যাব? আমাদের চেহারা সুন্দর হয়ে যাবে ওইরকম যে, নাকি আমাদের চেহারা সুন্দর না সেজন্য আমাদের চেহারা বাদ দিয়ে তারা ওইসব ছবি এনেছেন? এগুলা হচ্ছে মানে এক ধরনের মানে শব্দটা উচ্চারণ করতে চাই না আমি আসলে, এক ধরনের কথা দিয়ে কথা না রাখে আর কি। যেসব কথা বলেন ওনারা, ওগুলো ওনারা বিশ্বাস করেন না। হুম। ওনারা ভারত থেকে ছবি আমদানি করলে ঠিক আছে, তাই না? কিন্তু অন্যরা যদি ভারতের ভও বলে তাহলে ওনাদের খারাপ লাগে। মানুষ প্রশ্ন করছে, আমাকেও কিন্তু অনেকেই প্রশ্ন করেছে, এবং আহ, মানে নির্বাচন নিয়ে কথা হলেই প্রথম প্রশ্নটাই মানুষ যেটা করে সেটা হচ্ছে আসলে কি নির্বাচন হবে। ইভেন আমার স্টুডেন্টরাও মাঝে মধ্যে প্রশ্ন করে যে নির্বাচন হবে কিনা। তার মানে কি, মানে নির্বাচন যে আদৌ হবে এক সপ্তাহ আগেও মানুষ বিশ্বাস করতে পারছে না। এমন অবিশ্বাস তৈরি হয়েছে মানুষের মনে, এমন অবিশ্বাসের রাজনীতি বাংলাদেশে তৈরি হয়েছে যে কেউ কাউকে আর কোন সিচুয়েশনকে মানুষ বিশ্বাস করতে পারছে না। যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না হয়, আমার মনে হয় ততক্ষণ না পর্যন্ত মানুষের মধ্যে মানে শঙ্কা থেকেই যাবে। এর পেছনে সবচেয়ে বড় কারণটা আমার মনে হয় সেটা হচ্ছে যে মেবি মানুষ খুব বেশি চায় নির্বাচনটা হোক, নির্বাচনটা হয়ে যাক, এই আকাঙ্ক্ষা থেকেই হয়তো এই ভয়টা তৈরি হয়েছে। তবে বিগত দিনে যে কর্মকাণ্ড হয়েছে
সেটা মোটামুটি আর কি গ্রহণযোগ্য, যেটা সকল ইলেকশনেই হয়ে থাকে। আমরা দেখেছি বিগত দিনে বাংলাদেশের সকল ইলেকশনে কিছুটা প্রবলেম তৈরি হয়, কাদা ছোড়াছড়ির রাজনীতি হয়, সেগুলি একেবারে যে অসহনশীল ছিল সেটা আমি মনে করি না। কিন্তু গতকালকের পরিস্থিতি যদি দেখেন, গতকালকে আমি বাইরে গিয়েছিলাম এবং গতকালকের পরিস্থিতি এত ভয়াবহ, পুরো শহর অচল হয়ে গিয়েছিল। এবং মানে এই যে হাদি হত্যাকে কেন্দ্র করে যে হাদি হত্যার বিচার, যেটা কিনা প্রক্রিয়াধীন এবং যাকে আসামি হিসেবে ধরে নেওয়া হয়, সেই আসামি যদি ভারতেই থেকে থাকে, তাহলে ঠিক নির্বাচনের 1 সপ্তাহ আগে যদি বিচার চায়, তাহলে কিভাবে করবে সরকার এই বিচার? বা সেই আসামিকে ধরবেই বা কিভাবে? আসামিকে তো ধরতে হবে, ধরে তো তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, একটা প্রক্রিয়ার মধ্য থেকে যাবে। কোনো প্রক্রিয়া ছাড়া আইন কি এভাবে কাজ করে? আইন তো এভাবে কাজ করেন। তাহলে গতকাল বা তারা ওই যে আন্দোলনকারীরা বারবার বলছে, শাহবাগ যে দখল করলো, তারা তারা বারবার বলছে যে আপনার নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার করতেই হবে। আবার কিছু ভিডিও দেখছি নির্বাচন বানচাল করার জন্য একদম ডাইরেক্ট তারা কথাবার্তা বলছে, দেখবেন কিছু জুলাই যোদ্ধা একদম ডাইরেক্ট বলছে নির্বাচন হতে দিব না, নির্বাচন হতে দিব না, নির্বাচন হতে পারবে না। তাহলে এই যে নির্বাচন হতে পারবে না, তাহলে এটা দিয়ে আমরা কি মেসেজ পাই? আমাদের ভয় তো এইগুলি দেখলে আমাদের মধ্যে তো ভয় হয় যে আসলে মনে হয় নির্বাচন বানচালের জন্য চরম ষড়যন্ত্র একটা আছে, এবং এই ষড়যন্ত্র একেবারে ভিজিবল দেখা যায়। এবং আমার মনে হয় যে এক ধরনের ষড়যন্ত্র কিন্তু আহ একেবারেই উপস্থিত এখানে, এটাকে নাকচ করে দেওয়া সম্ভব না আমার দ্বারা। তো তারা না হয় স্লোগান দিচ্ছে, কেউ না কেউ স্লোগান দিতেই পারে, কিন্তু সেই স্লোগান দেখে মানুষ কেন আতঙ্কিত হবে, মানুষ কেন ভাববে যে সেই স্লোগানটাই কার্যকর হবে? তার মানে আপনি কি মনে করেন যে প্রশাসন অথবা সরকার তারা সেই স্লোগানকে বেশি মাত্রায় গুরুত্ব দেওয়ার মতো অবস্থায় রয়েছে? সরকারের উপরে বিশ্বাসহীনতা হচ্ছে আসল, প্রশাসন বা সরকারের প্রতি বিশ্বাসহীনতা হচ্ছে আসল সমস্যা। যেখানে আপনি দেখবেন যে বিগত দিনে যখনই আপনার নির্বাচন নিয়ে কথা হয়েছে, তখনই কিন্তু এই সরকার বলেছে যে আমরা সংস্কারের জন্য এসেছি, আমাদের সংস্কার করতে হবে, নির্বাচন পরের কথা। নির্বাচনটা তারা সেকেন্ডারি রেখেছিল এবং একটা পর্যায়ে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা 5 বছরের তারপর 50 বছরের ভিশনও দিয়ে দিচ্ছে। তাতে মনেই হয়েছিল যে আসলে তারা যাবে না, যাওয়ার উদ্দেশ্যে আসেনি। তো এই যে শঙ্কা তৈরি হয়েছে, এখানে কিন্তু সরকারকেও অনেকে দায়ী করছে, কোনো মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা সেটাও অনেকেই বলছে। আমার কাছে অনেক মানুষ এই ধরনের কথা একেবারে বলছে যে দেখবেন যে এই বাচ্চাগুলি, এই যে বিশেষ করে এনসিপির এবং তৌহিদি জনতার এবং এই যে আম, ইনকিলাব মঞ্চ, এই বাচ্চাগুলি যখনই কোনো দাবি তোলে, মানে বাবা মার মতো তারা সেই দাবি পূরণ করে সবকিছু বাদ দিয়ে। তো এখন এই দাবি তুললে যে আমি একটা দাবি তুলিয়ে দিলাম এবং সেই দাবিটা রক্ষাও আমিই করব, এটাও যে হতে পারে না, এটা আমি মনে করি না। তো এখন এখানে প্রশাসনকে বা আপনি সরকারকে আমি কিভাবে দেখবো, সেটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিগত দিনের, বিগত 17 মাস দেখলে আর কি। যে যে এই যে আপনি যেটা বললেন যে নির্বাচনটা এই সরকারের কখনোই মানে একদম মানে গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল না, তার আগে তারা সংস্কার নিয়ে তারা বেশি পড়ছিল। তো আমরা তো শুনেছি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বারবার যে তাদের 3টা এজেন্ডা। প্রথমত সংস্কার, দ্বিতীয়ত বিচার, 3 নম্বরে হলো গিয়ে নির্বাচন। তো সংস্কারে যেটা তার প্রথম এজেন্ডা হয়, সংস্কারের কতটুকু কি দেখছেন? মানে এই সরকার তাদের এই যাবৎকালে এই গত 1.5 বছরে তারা যে সংস্কারের কথা বলেছে, সেই সংস্কারের পথে কি আদৌ কিছু অগ্রসর হতে পেরেছে? আমি তেমন কোনো সরকারের সংস্কার দেখিনি, তাদের কথাবার্তার অনেক পরিবর্তন দেখেছি। যে তারা মূলত আপনার ঠিক দলীয় সরকাররা যেভাবে প্রমিস করে সেই ধরনের প্রমিসই করছে। তারা কোনো ভিজিবল যে সংস্কার, সেই সংস্কার করেছে বলে আমার মনে হয় না। দেখা যাচ্ছে যে তারা একটা মবক্রেসি তৈরি করতে পেরেছে। এই যে মব ফর্ম করছে মানুষ, এই মবটা কিন্তু তাদেরই তৈরি।
এবং মব তৈরির সকল দায়ভার তাদেরকে নিতে হবে। যে সেদিনও, এই যে দুদিন আগেও একজন উপদেষ্টা বলছে যে বাংলাদেশে কোনো মব নাই। মব আগে বলেছে মব প্রেসার গ্রুপ, বা এরা বিভিন্ন দাবি আদায় করতে চায়, বা বিগত দিনে তাদের অনেক না পাওয়া ছিল, সেই না পাওয়াকে কেন্দ্র করে তারা এইসব দাবি করছে। তো তারা তো তাদের কথাবার্তা দিয়ে দিন দিন প্রশ্রয় দিয়ে এই অবস্থা তৈরি করেছে, বাংলাদেশকে একটা চরম অসহিষ্ণু এবং কেওটিক রাষ্ট্রে পরিণত করেছে। এখানে কোনো সংস্কার তারা করেনি। কিছু একটা সংস্কার ওই যে দেখেছি, যেটা আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, সেটা হচ্ছে গিয়ে ওই যে মহিলা বিষয়ক অধিদপ্তরের নামটা পরিবর্তন করে নারী বিষয়ক অধিদপ্তর রেখেছে। এইটা একটা ভালো সংস্কার হয়েছে। এছাড়া কথাবার্তায় বাংলাদেশে মানে যে একটা ইন্টারিম গভর্নমেন্টও যে এত প্রমিস করতে পারে, লং টার্ম ভিশন দিতে পারে, বা সব ম্যান্ডেট আছে এসবও বলতে পারে, এবং নির্বাচনটাকে হচ্ছে থার্ড স্টেপে রাখতে পারে, সেইটা কিন্তু আগে শুরুতে বুঝিনি। মানুষ অনেক বিশ্বাস করে বসিয়েছিল যে এরা নন পলিটিক্যাল, মানে এদের কোনো নির্দিষ্ট একটা আইডিওলজির মানুষ না, সুতরাং এরা মনে হয় সত্যিকার অর্থে কিছু করবে। কিন্তু তাদের যে প্রতিহিংসা পরায়ণতা যেটা দেখেছি, যেই পরিমাণ প্রতিহিংসা মানে রাজনীতি বা কথাবার্তা তারা বলেছে, সেটা কোনো অংশেই কোনো দলীয় সরকারের থেকে কম কাদা ছোড়াছুড়ি না। সুতরাং আমার কাছে এগুলি কোনো সংশয় মনে হয়নি। এখন বাংলাদেশের রাস্তায় বের হলে আপনি ভালো করে মানে হাঁটতে পারবেন না। এইখানে মানে কোন দিকে আপনি যাবেন, এইখানে মানুষ বসছে, ওইখানে মানুষ বসছে, এই একটার পরে মব। এইটা কোনো সংস্কারের আমি কিছু দেখিনি আসলে ব্যক্তিগতভাবে। যাই হোক, এই অবস্থা যত নির্বাচন এগিয়ে আসছে, আমাদের হয়তো প্রত্যাশা মিটেনি কারো কারো, আবার কারো কারো হয়তো অতিরিক্ত মিটে গেছে। তার মধ্যেও নির্বাচন তো আর হাতের কাছে একদম। আপনার কি ধারণা যে নির্বাচনটা আসলে কেমন হতে যাচ্ছে? আপনি কি নির্বাচনে কোনো ধরনের সহিংসতা অথবা অন্য কোনো ঝামেলা হতে পারে বলে আশঙ্কা করছেন? জি, বাংলাদেশের রাজনৈতিক বিহেভিয়ার যদি পর্যালোচনা করেন বা বিগত দিনের ইতিহাস দেখেন, তাহলে বাংলাদেশের সবসময় মানে ইলেকশন বা নির্বাচনকে ঘিরে এক ধরনের সহিংসতা বিভিন্ন জায়গায় তৈরি হতে আমি দেখেছি। আমার এলাকায় একবার আমি গোলাগুলি পর্যন্ত দেখেছি। তখন আমি খুব ছোট ছিলাম। তো এখনকার অবস্থাটা একেবারেই ভিন্ন বিগত সকল সময়ের থেকে। এখন সবার উদ্দেশ্য হচ্ছে যে কোনো উপায়ে মিথ্যা প্রমিস করে, বেহেশতের টিকিট দিয়ে, পাসপোর্ট দিয়ে, বা যে কোনো ধরনের ইশতেহার কথাবার্তা বলে তারা মানে ক্ষমতায় যাবে। এখানে কিন্তু জনগণ না, তারা বারবার বলছে জনগণ জনগণ, জনগণের কিচ্ছু নাই। এখানে একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। তো এই ক্ষমতায় যেহেতু যাওয়া উদ্দেশ্য, এবং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটাই সবচেয়ে মুখ্য, সেহেতু আমার মনে হয় যে এরা কোনো না কোনো সমস্যা বা কেওস যে কেউ তৈরি করতে পারবে। এই জন্য যে কিছুদিন আগে একজন সিল নিয়ে ধরা পড়েছে, তো এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেষ্টা করা হবে। আবার শুনেছি বলছে যে এমন ভাবে লাইন করবে, সকালবেলা যে লাইনে আগে দাঁড়িয়ে যাবে জামাতের লোকজন, যাতে মানে এবং একটা দেরি করে করে অনেক সময় নিয়ে যাতে তারা ভোট দেয়, যাতে কালক্ষেপণ হয় এবং বিএনপির লোকজন যেতে না পারে। তো এই ধরনের পরিস্থিতি যদি সত্যি সত্যি ক্রিয়েট হয়, তাহলে তো ওখানে বসে মারামারি লাগবে। সুতরাং এই আহ এই যে মানে চরিত্র, বাংলাদেশের যে পলিটিক্যাল বিহেভিয়ার মানুষের, সেটা খুবই আর কি আহ, আপনার প্রবলেমেটিক। এবং এইটা যদি বলবৎ থাকে, প্রশাসন খুব শক্ত হাতে মেনটেন করতে না পারে, যেটা মানে কালকে মোটামুটি দেখেছি যে প্রশাসন খুব স্ট্রং ভূমিকা নিয়েছে। তো প্রশাসনের ভীষণ স্ট্রং ভূমিকা নিতে হবে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর। এখানে পুলিশ বা আর্মি, যাদেরই নামায় তাদের
খুব সিরিয়াস ভূমিকা এবং সৎ ভূমিকা নিতে হবে। এখানে বলা হচ্ছে মানে একদল আরেক দলকে কিন্তু বলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা একটা স্পেসিফিক দলকে জেতানোর জন্য কাজ করছে, সবাই কিন্তু এই ব্লেমটা দুই পক্ষই করছে। তো এই জিনিসটাকেও কিন্তু একেবারে আমি নেগেট করে দেই না, আমার কাছেও মনে হয় এই চেষ্টাটা থাকবে এবং এই চেষ্টাটা থাকবে বলেই প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আপনি একটা কথা, এটা আমার শেষ প্রশ্ন, আমরা আলোচনা শেষ করব। আপনি একটা কথা বললেন যে পলিটিক্যাল পার্টিগুলো যারা নির্বাচনে অংশ নিচ্ছে তারা তাদের ইশতেহার ঘোষণা করছে অলরেডি, সবাই তো করেই ফেলেছে। ইশতেহারে তারা মিথ্যা মিথ্যা প্রমিস করছে, মানুষকে লোভ দেখাচ্ছে। তো কোন ধরনের প্রমিস গুলো আপনার কাছে মিথ্যা মনে হলো অথবা বাড়াবাড়ি মনে হয়েছে, যেটা নাকি বাস্তবায়নযোগ্য নয় বলে মনে হয়েছে আপনার কাছে? অলরেডি দুটো, আমি যদি প্রথম দুটো দলের কথা ধরি, জামাত ইসলাম এবং বিএনপি, দুটো দলের কোন প্রমিস গুলো আপনার ভালো লেগেছে অথবা কোনগুলি মনে হয়েছে যে এটা বাস্তবায়ন করা যাবে না, অথবা কোনগুলি যদি খারাপ লেগে থাকে সেগুলি কোনগুলি? বিএনপির যে ইশতেহার, বিএনপির ইশতেহারে কি থাকবে সেই একই বক্তব্যগুলি তারেক রহমান কিন্তু প্রথম থেকে এসে দিয়েছিলেন। তো ওনার অধিকাংশ আহ, ইশতেহারই আমার কাছে ভালো লেগেছে, দুই একটা জায়গা ছাড়া। মানে উনি স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করেছেন, শিক্ষা, কৃষি, আম, পর্যটন, তারপরে আপনার কারিগরি শিক্ষা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক হিসেবে আমি বলবো যে বাংলাদেশে সবার নলেজ বেসড এডুকেশনের দরকার নাই, বাংলাদেশে কিন্তু গণমানুষের দরকার হচ্ছে কারিগরি শিক্ষা, তাকে একটা স্কিল শেখানো, সেটার প্রতি উনি অনেক মানে আহ, মানে ফোকাস করতে চায়। দ্যাটস ভেরি গুড। এবং উনি ইনভেস্টমেন্ট বাড়াতে চায়। ইনভেস্টমেন্ট বাড়ানোর থেকে ভালো কিছু কিন্তু নাই, কারণ ইনভেস্টমেন্ট বাড়ালেই কর্মসংস্থান হবে এবং কর্মসংস্থান বাড়ানোর এই প্রক্রিয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে। উনি বরেন্দ্র প্রকল্প মানে এবং কৃষির মানে উন্নতি বা ওই যে সেই সবের জন্য যে খাল খনন প্রক্রিয়া যেটা, সেটাও আমার কাছে ভালো লেগেছে। এবং স্কুলে ট্যাবলেট দেওয়া, উনি এডুকেশনের প্রতি অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছেন। এবং প্রবাসীদের যে কার্ড, প্রবাসীদের প্রতিও একটা ফোকাস এসছে। এবং পলিসি মেকিং নিয়ে উনি কথা বলেছে যে পলিসিটা উনি ধীরে ধীরে করবে, হুট করে পরিবর্তন করবে না। তো এবং ওনাদের মূল লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান, যেটা আমার ভালো লেগেছে। ইভেন উনি ক্লাইমেট নিয়েও কথা বলেছেন। আম, কিন্তু উনি একটা জিনিস বলেন, সিন্ডিকেট, যে বিশাল সিন্ডিকেট বাংলাদেশে, এই সিন্ডিকেট ভাঙা নিয়ে আসলে কেউই কোনো কথা বলছে না। আরেকটা জায়গায় আমার একটু সমস্যা আছে, আমি শুধু বিএনপিটা এই মুহূর্তে যেটা বলছি সেটা হচ্ছে উনি মানে সংবিধান, উনি একদিকে বলছেন যে, এটা আমি সমালোচনা দিচ্ছি, একদিকে বলছেন যে সকল ধর্মের প্রতি ওনার মানে সকল ধর্মের প্রতি সমান ধরনের যেই রাষ্ট্র বিহেভিয়ার করবে সেটা থাকবে, যে সকল ধর্ম সমান সুযোগ পাবে। তাহলে সেটা তো সেকুলারিজম। তাহলে উনি যদি সেকুলারিজমকেই প্রমোট করে, যেটা উচিত, যেখানে ধর্মীয় যে রাইট, সেই ধর্মীয় রাইট গুলি বলবৎ হবে, মানুষ নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করতে পারবে, সেটা একদিকে বলছে। আবার বলছে যে সংবিধানে মানে বিগত সরকারের সমালোচনা করতে গিয়ে যে গত ফ্যাসিস্ট তারা হচ্ছে সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দিয়ে দিয়েছেন, ওটাকে আমরা বলবৎ করব। এখন দেখেন, আমাদের দেশে নানান ধরনের মানুষ বসবাস করে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিভিন্ন ধর্মমতের মানুষ, বিভিন্ন ধার্মিক নিধার্মিক। একটা স্পেসিফিক ধর্মে যেহেতু তারা মানে এখানে সংখ্যায় বেশি, সুতরাং সংখ্যাধিক্যকে প্রাধান্য দেওয়া এটা কোনো ডেমোক্রেটিক প্রক্রিয়া না। ডেমোক্রেসি ইজ অ্যাবাউট ম্যাস পপুলেশন, এটা ট্রু, কিন্তু ডেমোক্রেসি কখনো অন্য ধর্মের মানুষকে মানে ইনক্লুড করে না, এটা বলা যাবে না। অন্য ধর্মের মানুষকেও ইনক্লুড করতে হবে। তাহলে যেই দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, সেই সংবিধানটা সেকুলার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে এরকম ধর্মীয় এবং বিশেষ একটা ধর্মের যে একটা মানে বাক্য দিয়ে শুরু করা, সেটাতে অনেক আমার কাছে মনে হয় যে সেখানে মানে সেকুলার একটা যে সোসাইটি, কালচারাল একটা সোসাইটি, সেটা তৈরি করতে উনি ব্যর্থ হবেন। এবং উনি ওই যে সেন্টার থেকে সেন্টার রাইটে বারবার যেতে থাকবে। এবং বিএনপি যদি সেন্টার রাইটে বারবার যেতে থাকে, তাহলে ওই যে বিএনপির প্রতি আসলে বিএনপি দেশ কিভাবে
চালাবে সেটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়। আর জামাত যেটা বলছে, জামাতের ব্যাপারগুলি হচ্ছে গিয়ে খুবই রেটোরিক্যাল। উনিও ওই বিএনপি যে সমস্ত বিষয় নিয়ে কথা বলেছে, কর্মসংস্থান এই সমস্ত ঠিক এগুলি তো সবাই বলেছে, এগুলি ওনারাও বলেছে, কিন্তু জামাতের একটা জিনিস আপনি দেখবেন, তারা যে মেইন মূল যে বক্তব্য সেটা হচ্ছে যে আহ নৈতিক সমাজ তৈরি করা, নৈতিক সমাজ গঠনে। এখন নৈতিকতা তো কোনো অবজেক্টিভ ট্রুথ না। আপনার নৈতিকতা আর আমার নৈতিকতা তো এক না, নৈতিকতা তো সাবজেক্টিভ। যেমন জামাত একটা ধর্মভিত্তিক দল, তাদের নৈতিকতা হচ্ছে একটা নির্দিষ্ট আহ ধর্মকে কেন্দ্র করে ওই ধর্মে যে সমস্ত বিষয় নৈতিক আছে সেগুলি নৈতিকতা। এই ধরনের ন্যায় ভিত্তিক সমাজ এগুলি খুবই রেটোরিক্যাল, এগুলো তৈরি করা দীর্ঘ প্রক্রিয়া। এখানে শিক্ষা ক্ষেত্রে জোর দেওয়া বা শিক্ষাকে রিফর্ম করে এই মানুষকে নৈতিক করা হয়। এবং এই ধরনের বিষয় আসলে কোনো নির্বাচনী ইশতেহারে অ্যাড করে খুব একটা লাভ হয় না, কারণ কিভাবে মূল্যবোধকে জাগ্রত করবে? ওনার মূল্যবোধ তো ভিন্ন, ওনার মূল্যবোধটা একটা একটা নির্দিষ্ট কমিউনিটি কেন্দ্রিক। তো উনি তার মানে কি উনি কি একটা নির্দিষ্ট কমিউনিটির মূল্যবোধকে ফোকাস করে সবার উপরে চাপিয়ে দিবে? তাহলে যে বোরকা পরা এটা তো ইসলামিক মূল্যবোধ, তাহলে আমিও কি বোরকা পরবো? তার মানে ওনারা মূলত কি বলতে চায়, ওনাদের ল্যাঙ্গুয়েজে বা ওনাদের এই যে কথায় মারাত্মক সমস্যা আছে। যেমন শরিয়া আমি আইন প্রণয়ন করব না, কিন্তু ধাপে ধাপে করব, এই ধরনের কথাবার্তা বলে আসলে খুব একটা আহ মানে ক্রিটিসিজমের বাইরে থাকতে পারবে না। কিন্তু হয় কি, তারা যে কার্ডটা খেলছে ওইটা তাদের জন্য অনেক ফলপ্রসূ হয়েছে। মানুষ গ্রামের মানুষগুলি তাদেরকে ভীষণ বিশ্বাস করতে শুরু করেছে যে তারা সত্যি ভেস্তে যাবে, যেহেতু এই কালে কিছু পায়নি। এই আর কি। মানে জামাতের বেহেশত কার্ড মোটামুটি মানে আপনার ফল দিচ্ছে। পপুলার, হ্যাঁ, অনেক popularity। ফল দিচ্ছে এটা। কিন্তু নির্বাচন তো আসলে পপুলারিটিরই খেলা। তাহলে কি রাইট। এই কার্ড দিয়ে তারা নির্বাচনে ভালো কিছু করবে বলে মনে হয় আপনার কাছে? নির্বাচনে জামাত ভালো কিছু করে ফেলতে পারে ইউনিভার্সিটি গুলির মতো। জামাত যেভাবে তাদের কার্যক্রম চালিয়েছে দীর্ঘদিন ধরে, তারা পুরো ফিল্ডকে প্রিপেয়ার করেছে। কালকে আমার উম প্রচুর মানুষের সাথে কথা হয়েছে, যেহেতু কালকে আমি বাইরে গিয়েছিলাম। কালকে কয়েকটা টক শো করেছিলাম, তো প্রত্যেকটা জায়গায় আমি জামাত সমর্থক দেখেছি প্রচুর, এবং জামাতকে ভোট দিবে। রিক্সাওয়ালাদের সাথে কথা বললাম, যতটা রিক্সায় চলেছি সবাই বলছে একবার জামাতকে দেখি। এই যে একবার জামাতকে দেখি কোট আনকোট, এটা কিন্তু ভীষণ ভাবে তারা মানুষকে বলতে পারেন খাওয়াতে পেরেছে এই জিনিসটাকে। ওই মার্কেটিং টেকনিকটা তো ভালোই করেছে। তো এক্ষেত্রে আহ দেখেন, সবাই তো আর বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না, বেহেশতের পাসপোর্ট সবাই দিতেও পারে না। তারা যেহেতু বলেছে তাদের মার্কা হচ্ছে আম, জান্নাতের মার্কা, সুতরাং এই জান্নাতের মার্কায় যদি ভোট দিয়েই ফেলে মানুষ জান্নাতে যাওয়ার আশায়, যেহেতু বাংলাদেশ দরিদ্রতা, বিভিন্ন হতাশা, খাদ্যের সংস্থান সেটাও ভালো পূরণ হয়নি মানুষের, স্বাস্থ্য, মানে বেসিক মৌলিক মৌলিক চাহিদাগুলিও আমাদের এখনো পূরণ হয়নি। এই গরিব মানুষগুলির তো অ্যাটলিস্ট আশা করে যে অন্তত মরার পরে তারা একটা ভালো জায়গায় থাকবে, ভালো খাবে, ভালো ভালো সুন্দরী মেয়েদেরকে নিয়ে আম, থাকতে পারবে, যেহেতু অসম্ভব সুন্দর এবং বিভিন্ন ধরনের মেয়ে নিয়ে থাকতে পারবে। তো এটা তাদের আসলে আম, অনেক বিরাট একটা বলেন, এর চেয়ে বেশি আর কি চায় মানুষ? কিন্তু এই কালে, এহ জগতে, যেই জগতে মূলত তাদের বেঁচে থাকতে হবে, অন্তত একজন মানুষ যদি 70 বছরও বাঁচে, তার তো খেতে হবে, পড়তে হবে। সেগুলি নিয়ে জামাত কি করবে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভালো করে ভাবেনি, কতটা দুঃখজনক। এবং জামাত কিন্তু একটা জিনিস করতে সফল হয়েছে, যে জামাতকে সবাই সৎ মনে করে। কি হেতু কারণে যে সৎ মনে করে, এটার আমার কোনো কারণ, সব কথা কিন্তু অসৎ। এই যে আপনি বেহেশতের টিকিট দিবেন, এটাই তো অসৎ, কারণ আল্লাহ তাআলা ছাড়া তো কেউ বেহেশতের টিকিট
দিতে পারে না, বা কে বেহেশতে যাবে এটা নির্ধারণ করা কোনো মানুষের দ্বারা সম্ভব না। কোরআন হাদিসেই সেটা স্পষ্ট আছে। কিন্তু এটাই তো তারা শিরকি করছে, এটা তো তাদের সবচেয়ে বড় অপরাধ। সেই মানুষগুলো এই অপরাধকে আইডেন্টিফাই করতে পারছে না, কারণ তাদের ওই ওই পরিমাণ হয়তো ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি, শিক্ষাগত যোগ্যতাও নাই বলে এই মানুষগুলিকে বোকা বানাচ্ছে, ফুল বানিয়ে তারা এই জিনিসটা এই এহু জগতে বা ও, আগামীকাল তারা ক্ষমতায় আসলে কি কি করবে সেই জায়গায় ফোকাস না দিয়েও তারা বিপুল একটা জনসমর্থন পাচ্ছে, যে আপনি রাস্তায় নামলেই আপনাকে লোকজন বলবে জামাতে ভোট দিয়ে দেখি না একবার। কালকে একটা খুবই শিক্ষিত ছেলে আমাকে বলছিল 5টা বছর দেখি না সে উম, বিরাট বড় চাকরি করে। তো আমি না মানে হা হয়ে কিছুক্ষণ তাকিয়েছিলাম যে দেখি না, মাত্র মানে 5 বছরের জন্য আপনি আপনার দেশটাকে ধরে এই ফান্ডামেন্টালিস্ট গ্রুপের কাছে দিয়ে দিবেন। আপনার একবার মনে হয় না যে এর ফলাফল কি হতে পারে? এই হচ্ছে বর্তমান অবস্থা, খুবই ক্রিটিক্যাল। বলা যায় না যে কি হবে নির্বাচনের রেজাল্ট। না, আপনি আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে কথাটা প্রিয় দর্শক আপনারা শুনলেন, এই যে নাহিদ আক্তার কিন্তু একটা বাস্তবতা আমাদের সামনে তুলে ধরলেন। সেটা হলো উম মানুষের মন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষ কি ভাবছে, মানুষ কেন ভাবছে সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে খুব অবাক লাগলো। তারা কিন্তু ভারতীয় বিভিন্ন ছবি টবি, বিভিন্ন ওদের ম্যাগাজিনে, বিভিন্ন পত্রিকার ছবি একদম কাট পেস্ট করে দিয়েছে। তার মানে ওনাদের মধ্যে ভারতের প্রতি দৃশ্যতে একটা বিরোধিতা আছে, আবার অন্য দিক দিয়ে চর্যবৃত্তির ক্ষেত্রে একটা প্রেমও আছে। তো এরকম নানা রকম জিনিস থাকে। তো আমি এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে একটু খোলামেলা হতে চাই, যে আমাদের সাধারণ মানুষের মধ্যে কিছু প্রশ্ন আছে। আমার কাছে প্রথম প্রশ্ন, যে বাংলাদেশে যখন কোনো রাজনৈতিক সংকট আসে, তখন আমরা প্রথমে কেন ভারতের কথা ভাবি, দিল্লির কথা ভাবি, যে দিল্লির দ্বারা হচ্ছে কিনা, অথবা দিল্লি কি করছে, অথবা দিল্লির সঙ্গে সম্পর্কটা কি হতে পারে, এই প্রসঙ্গটা কেন উচ্চারিত হয়? আসলে কামাল ভাই, আপনি তো আসলে প্রতিবেশীকে কখনো অস্বীকার করতে পারবেন না। এটা তো সবচেয়ে বড় কথা না? ভারত আমাদের প্রতিবেশী, এবং 3 দিক দিয়ে ঘিরে থাকা প্রতিবেশী। এটা হচ্ছে একটা জেনারেল একটা আইডিয়া যে প্রতিবেশীকে আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু এই যে ভারত বিরোধিতা, এটাকে না অনেক ক্ষেত্রেই আমার মনে হয় কি, যে একটা পলিটিসাইজড একটা ইস্যু। এটাকে মানে অবশ্যই এটা পলিটিক্স, কিন্তু এই ইস্যুটা না তোলা হয় অনেক অভ্যন্তরীণ পলিটিক্স কে আড়াল করার জন্য। এটা আমার কাছে মনে হয়। কি কারণে এটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে যেমন আপনি প্রথমে একটি শব্দ বললেন যে জামাতে ইসলামের প্রচুর ভারত বিদ্বেষী মানে কথাবার্তা আমরা শুনেছি। তারা একটা অ্যান্টি ইন্ডিয়ান একটা আইডিয়া এস্টাবলিশ করার চেষ্টা করছে। বা যারা জুলাই আন্দোলনে ছিল বা এনসিপি, তাদেরকেও আপনি দেখবেন একই তালে কথা বলে, তাই না? তো এইটা আমার কাছে কি মনে হয় জানেন, এটা আমার কাছে মনে হয় যে তারা ওই তাদের প্রেজেন্টেশনের মতো, তাদের ইশতেহারের মতো, তাদের ছবির মতো, যে তারা ভারতীয় ছবি ব্যবহার করবেন, তাদের এমপিরা ভারতীয় নায়িকার কথা বলবেন, তাদের সুন্দর দেখে তাদের খুব ভালো লাগবে। কিন্তু তারা এটা আমাদেরকে মুখে বলেন, অন্তরে কিন্তু এক ধরনের কানেকশন আছে। এটা কেন করে জানেন? কারণ আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি গত 1.5 বছরের ভারত বিদ্বেষটা দেখেন, দেখেন ভারতের প্রতি বিদ্বেষ, পাকিস্তানের প্রতি বিদ্বেষ, মানে এগুলা তো সবসময় পলিটিক্যালি ব্যবহার করা হয়েছে। যেমন গত 17 বছরে শেখ হাসিনা যেমন করে পাকিস্তান বিরোধিতা করেছেন। ধরেন একটা এখনকার সময়ে কিন্তু আপনি যদি সত্যি ভূ রাজনীতি দেখেন, আমি ভূ রাজনীতি এত বুঝি না, কিন্তু 20, 25, 30 বছর আগেও ভূ রাজনীতি যেমন ছিল, গ্লোবালাইজেশনের যুগে কিন্তু তেমন নাই। 20, 25, 30 বছর আগে আমরা দেখেছি একটা দল, একটা দেশ এসে আরেকটা দেশের উপর একদম নেকেডলি ইন্টারভিন করে না। এখন কিন্তু এগুলো একটু অন্যরকম, যুদ্ধগুলোর কথা আপনি বাদ দিলে সেটা অন্যরকম। কিন্তু এই যে গত 1.5 বছরের সিচুয়েশনটা কোন জায়গায় গেছে দেখেন আপনি। বাংলাদেশের অভ্যন্তরীণ তো কিছু সংকট আছে, হ্যাঁ। বাংলাদেশে যে ইসলামিস্ট গ্রুপের উত্থান বলেন, আমাদের নিজেদের বিউরোক্রেটিক ঝামেলা বলেন, বা ইন্টারনাল পলিটিক্যাল প্রবলেম গুলা বলেন, বা নারী বিদ্বেষ বলেন, প্রত্যেকটাকে আপনি ঢাকার জন্য আমার কাছে মনে হয় যে ভারতের যে আপনি যে কোনো একটা প্রবলেমই হোক না কেন, ধরেন এই মুহূর্তে আপনার সাথে আমার একটা গন্ডগোল লাগলো, এটাই বলবে কি যে এটার পেছনে ইন্ডিয়ার হাত আছে। মানে প্রতিটা ইস্যুকে ভারতের একটা হাত আছে বলে এইটা প্রবলেমের ভেতরে না যাওয়ানোর জন্য এক ধরনের ভারতের ল্যাবে তৈরি একটা ভাইরাস বানিয়ে জিনিসটাকে একটা হালকা করার চেষ্টা করা হয়।
এটা আমার ধারণা। দেখেন, গত 1.5 বছরে বা আপনি যদি রিসেন্ট 1-1.5-2 মাসে দেখেন, যখন প্রথম আলো ভাঙা হলো, উদীচী ভাঙা হলো না, সেখানে প্রো সেকুলার দালাল, ভারতীয় দালাল, মানে এগুলাই তো বলা হয়। আজকের প্রসঙ্গটা এমন এসছে, আজকেও দেখবেন যে আমি আর আপনি ভারতের দালাল হয়ে যাব। এটা আমার কাছে মনে হয় যে এটা পলিটিক্সকে আপনি যাতে ইন্টারনাল পলিটিক্স এর মেইন প্রবলেম গুলোর দিকে দৃষ্টি দিতে না পারেন, এটাও এক ধরনের পলিটিক্যাল গেম আমার কাছে। এটা সরল জায়গা থেকে মনে হয়। যেমন একটা জিনিস আপনি আমাকে বলেন, একটা বিষয় আপনি আমাকে বলেন, সেটা হলো গিয়ে, আপনি কি মনে করেন যে বাংলাদেশে যে কোনো নির্বাচনে অথবা ক্ষমতায় যেতে অথবা ক্ষমতায় টিকে থাকতে ভারতের আশীর্বাদ আসলে খুব জরুরি? আমি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ, মানে অ্যাজ আ হ্যাঁ, কোন পলিটিক্যাল পার্টি হিসেবে না, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে না, যেভাবে করে এটাকে পোর্ট্রেট করা হয় সেভাবে জরুরি না। তবে একটা সুসম্পর্ক তো থাকতে হবে। কিন্তু ধরেন, ভারতের সাথে আপনার সুসম্পর্ক মানেই হচ্ছে আপনি বিশ্বাসঘাতক, বা বিএনপির সাথে তার একটা যোগাযোগ হওয়া মানেই হচ্ছে বিএনপি ভারতের প্রজেক্ট নিয়ে আসছে। বিষয়টা তো তা না। বর্তমান যুগে আপনি তো আসলে দেখেন, আপনি যদি ইউরোপিয়ান পলিটিক্স গুলার দিকে দেখেন, আপনি জার্মানির পলিটিক্স এর দিকে দেখেন, টার্কির পলিটিক্স এর দিকে দেখেন, আপনি যুদ্ধ ব্যতীত কোন মানে প্রতিবেশীকে কিন্তু আপনি একেবারে নাকচ করে দিতে পারবেন না। আর ভারতের সাথে তো আমাদের অর্থনৈতিক ভাবে, আমাদের ইভেন আপনি শুধু অর্থনৈতিক কেন বুঝেন, সামাজিক, কালচারাল, এইসব বিষয়গুলো তো তো আছে। এখন পর্যন্ত আমি আর আপনি যে ভারত নিয়ে আলাপ করছি, বা জামাতে ইসলামী যে বলছে তাদের বাসায় ভারতীয় চ্যানেল চলছে না, শাহরুখ খানের সিনেমা চলে না, রাশমিকাকে তারা সুন্দরী বলছেন না, বলছেন তো, বা ইন্ডিয়ান কাপড় পরছি না, তার মানে আপনি তো কমপ্লিটলি এটাকে নাকচ করে দিতে পারবেন না। কিন্তু আমি মনে করি যে যেভাবে করে পোর্ট্রেট করা হয়, যে একটা রাজনৈতিক দলের, যেমন আপনি দেখেছেন খালেদা জিয়ার জানাজাতে যখন ইন্ডিয়া থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লোক এসেছেন, তখন বলা হয়েছে যে এই যে দেখো, মানে বিএনপি এখন ইন্ডিয়ার সাথে একটা যোগসূত্র করে ফেলেছে। বাট এগুলোতে একটা নর্মাল সম্পর্ক আপনাকে রাখতে হবে। তো যে কথাটার মধ্যে আমি আসলে থাকতে চাই, যেমন আমি কয়েকদিন আগে একজন লেখা পড়ছিলাম, একটু জামাত ঘরানার একজন রাইটার। তিনি একটি লেখাতে, আমি নামটা না বলি, তিনি একটি লেখাতে লিখছেন যে আহ ভারতের কাছে প্রবলেম এখন কিছুই না। ভারতের কাছে প্রবলেম এখন বিএনপি না, কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তা না, শুধুমাত্র প্রবলেম হচ্ছে জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধারা নাকি ভারতের কাছে এখন মেইন প্রবলেম। এটা কিন্তু ভেরি প্রবলেমেটিক বিষয়টা। দেখেন, আপনি যখন এই কথাটা বলছেন যে জুলাই যোদ্ধারাই শুধু তাদের প্রবলেমে, মানে প্রবলেম ক্রিয়েট করছে ভারতের, ভারতের সাথে বাংলাদেশের যে আরো অনেক অনেক বিষয় আছে, বাংলাদেশের সাথে চুক্তি আছে, বা বাংলাদেশের অভ্যন্তরীণ পলিটিক্স এর যে বিষয়গুলো আছে, যেমন বাংলাদেশের পলিটিক্সে তো 5টা বিষয় ভেরি ইম্পর্টেন্ট। যেমন ইন্টারনাল পলিটিক্স, যেমন ধরেন মিলিটারি, মিলিটারি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা গেম প্লে করে। তারপর ধরেন একটা সিঙ্গেল ব্যুরোক্রেসি এখানে ইম্পর্টেন্ট গেম প্লে করে, পলিটিক্যাল পার্টি করে, রিলিজিয়াস গ্রুপ করে, এবং বিজনেসম্যানরা করে। এটা তো ইন্টারনাল পলিটিক্স কে এক ধরনের কন্ট্রোলের মধ্যে আনে। এখন আপনি এইখানে এমফাসাইজ না দিয়ে আপনি যদি সমস্ত কনস্পিরেসি বা সমস্ত গন্ডগোলকে ভারতের দিকে দেন, তাহলে হবে কি, আপনার চিন্তার মেরুকরণটাকে আপনি খুব সরলীকরণ করলেন, এবং সেই জায়গা থেকে আপনি এই যে একটা ইসলামিক গ্রুপের উত্থান হচ্ছে, এই যে নারী বিদ্বেষী বিশাল একটি গ্রুপ তৈরি হচ্ছে, এগুলাকে আপনি ঢেকে দিচ্ছেন। আমার মনে হয় যে এই ন্যারেটিভ গুলা তৈরি করা হয় বাজারে, যাতে মূল ইস্যুটা সামনে না আসে। মূল ইস্যুটাকে ঢেকে ফেলার জন্যই মনে হয় এই ধরনের একটা ন্যারেটিভ তারা তৈরি করে। এটা আমার ধারণা। আচ্ছা, একটা কথা বলেন, আপনি দেখবেন যে যখন নাকি শেখ হাসিনা সরকারের পতন হল, ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার এলো, আমরা ভারতের মিডিয়াগুলোতে দেখলাম একটা হই হই রই রই ব্যাপার। তারা এমন ভাবে প্রচার করা শুরু করলো, আমি তো একটা ভারতের মিডিয়াতে এমনও দেখেছি যে ঢাকা শহরের রাজপথে নাকি লাশের পর লাশ পড়ে আছে, এরকমও তারা কিন্তু বলেছে। কলকাতার কিছু বাংলাতে কিছু টিভি, রিপাবলিকান টিভি হয়তো এরকম দেখলাম, ওখানে ক্লাউনের মতো একটা লোক লাফালাফি করছে আর বলছে যে এই মাত্র সব শেষ হয়ে গেল, মুখল তুমুখল, এগুলো আমরা দেখেছি। কিন্তু এখন যখন নির্বাচনটা বাংলাদেশে ঘনিয়ে এসেছে, বা নির্বাচনের একদম আগ মুহূর্তে নির্বাচনকে কেন্দ্র করে আমি কিন্তু ভারতের মিডিয়ার সেরকম তৎপরতা আর দেখছি না। এখন যেন তারা চুপচাপ বসে দেখছে যে কি হয় না হয়। এই যে পরিবর্তনটা, আপনার কাছে কি মনে হয়, এটা আপনার কাছে কি ইঙ্গিত করে? এটাই তো এখন এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে সুবিধাজনক অবস্থান না।
মানে ভারতও তো আসলে ওই জায়গা থেকেই দেখে যে ভারতকেও তো বাংলাদেশের সাথে, মানে বাংলাদেশ ছোট দেশ হতে পারে বা অনেক জায়গায় তারা আমাদের কন্ট্রোল করার চেষ্টা করতে পারে, কিন্তু বাংলাদেশকে তো নাকচ করে দিতে পারবে না। বাংলাদেশের ইন্টারনাল স্টেবিলিটি তো তার রাজনীতিতে তো একটা প্রভাব ফেলে। তো এটাই আমি মনে করি তার একটা সুবিধাজনক অবস্থান। কিন্তু ওই মুহূর্তে আপনি যেটা দেখেছেন যে একজন জাম্প করে এখান থেকে পড়ছে, মঞ্চের ওখান থেকে পড়ছে, আজে বাজে কথা বলছে, তাই না? ইভেন ভারতীয় মিডিয়া গুলোর কিন্তু আপনি দেখবেন ওদের কর্তৃত্ববাদী অ্যাটিটিউডটা কিন্তু সব সময় থাকে। আপনি আমি যদি একটা টক শোতে যাই, দেখবেন ওরা এমন করে কথা বলে আপনার মনে হবে যে এটা কোনো জার্নালিস্ট কথা বলছে না, আপনি গুরু শিক্ষক না, আপনাকে ধমক দিচ্ছে। মানে এরকম একটা অ্যাটিটিউড তারা করে। তো ওই সময়টা আসলে প্রেক্ষাপট তো অন্য ছিল। এবং ভারতকে 17 বছর, যেমন শেখ হাসিনা বলেছেন আমি ভারতকে যা দিয়েছি ভারত এটা কোনোদিনও ভুলতে পারবে না, বা এই টাইপের একটি কথা। বা শেখ হাসিনা ওখানে আছে এক ধরনের, শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ধরেন ওই দলটাকে এবং আমাদের মুক্তিযুদ্ধকেও এই ন্যারেটিভটাই তো তৈরি করা হয়েছিল যে আমরা ভারতের ডানে পেয়েছি, বা শেখ হাসিনার ক্ষমতাটাও ভারতের সাথেই সংযুক্ত। এই জন্য এক ধরনের ওনারশিপ ক্রিয়েট হয়েছিল। আমি মনে করি যে এটা তাদের এক ধরনের সাইকোলজিক্যাল ওনারশিপ, এবং সেই ওনারশিপটা যখন তারা বিঘ্নিত হয়েছে, তারা এক ধরনের অ্যাগ্রেসিভ হয়েছে। কিন্তু আস্তে আস্তে করে তারা যখন এখন দেখছে যে বাংলাদেশ আসলেই, আপনি যতই ক্রাইসিসের কথা বলেন না কেন, আমি তো বিশ্বাস করি যে একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে তখন এই ভারতের অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। যেমন ধরেন আপনার আহ ভারতের যে চুক্তিগুলো হয়েছে, আমার একটা কথা সব সময় মনে হয়, দেখেন ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু অনেক সুযোগ ছিল মাসুদ ভাই, যে কত চুক্তি আমরা সারা জীবন শুনেছি না, দেশ বিক্রি হয়ে গেছে, এই চুক্তি হয়েছে। আপনি কি একটা চুক্তি তারা আমাদেরকে জনগণের সামনে প্রকাশ করেছে? বা হাসিনার আমলে যে চুক্তিগুলো হয়েছে, তারা কি বলেছে যে এই দেশ বিক্রির এই চুক্তি হয়েছে, এই চুক্তিতে এই এই ক্লজ গুলা ছিল, এটা দেশকে বিক্রি করে দেওয়ার জন্য যথেষ্ট? দেখেন এগুলা হচ্ছে কি পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ না? মানে এতই কি সস্তা, বা দেশের কি কোনো মানে টাকা পয়সার দাম আছে যেটা বিক্রি হয়ে যাবে? তার মানে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ক্রিয়েট করে, যেখানে ধরেন এই দেশের মানুষ একটা সামান্য অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিয়ে জিনিসপত্র ভেঙে চুরে গুড়িয়ে ফেলতে পারে। ওই আন্ডারস্ট্যান্ডিংটা, বা যে দেশে ধরেন এখনো সাক্ষরতার মানে হার কি আপনি শিক্ষিত বলেন, সেই দেশে এই ধরনের একটা সেন্টিমেন্ট প্লে করাটা তো খুবই ইজি। এবং এই গেমটাই প্লে করে আমাদের রাজনৈতিক নেতারা। আপনার কি মনে হয় এটা ভারত প্লে করে? আমি তো মনে করি যে আমাদের ইন্টারনাল রাজনৈতিক নেতারাই, তাদেরকে আমরা যাতে প্রশ্ন না করতে পারি, তাদের দিকে অঙ্গুলি না তুলতে পারি, তারা নিজের একটা নিরাপদ জায়গায় থাকার জন্য এই ভারতের ল্যাবে তৈরি ভাইরাস আমাদের মধ্যে ছেড়ে দেয়। কিন্তু এটা কতটা যুক্তিযুক্ত? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই আছে। ভারত ভারত আপনাকে একটা বড় দেশ পাশে থাকলে যেটা হয় সেটাই হয়। ভারত তো শুধু আমাদের সাথে করে না, শ্রীলঙ্কার সাথে করেছে, নেপালের সাথে করে, তাই না? এই ধরনের একটা জিনিস তো সবসময় করছে। কিন্তু আমার কাছে মনে হয় যতটা না এটা ভারত কর্তৃক ক্রিয়েটেড এবং যতটা না সিরিয়াস, ততটা আমাদের ইন্টারনাল পলিটিক্যাল পার্টিস গুলা যারা আছে, যারা নেতারা আছে, যাদেরকে আপনি সরাসরি প্রশ্ন করতে পারেন যে তুমি কেন এই বিদ্বেষী কথাটা বলছো, তুমি কেন নারী বিদ্বেষ ক্রিয়েট করছো, এটা অনেক ইজি হয়ে যায় ওইভাবে নেওয়াতে, যে সমস্ত দৃষ্টি আপনি ভারতের দিকে দিয়ে দিবেন, তাহলে তার রাজনীতি করতে সুবিধা হয়। আমার এটা ধারণা। জি। আমরা প্রায় শেষ পর্যায়ে দুটো প্রশ্ন আপনাকে করতে চাই। একটা কথা হলো কি যে এটা তো আপনি মানবেন এবং এটা আমরা নিজেরাও বুঝি যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটা স্বাধীনতার পর থেকে এর মধ্যে তো অনেক এসেছেন, বঙ্গবন্ধু এসেছেন, জিয়া রহমান এসেছেন, এরশাদ, হাসিনা, খালেদা, সবাইকে এসেছেন। আমার মনে হয় যে এই সময়ে ভারতের সঙ্গে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এর চেয়ে খারাপ সম্পর্ক সম্ভবত আর কখনোই ছিল না। তো আপনার কি মনে হয় যে একটা যদি নির্বাচন হয়, নির্বাচনটা যদি ভালো নির্বাচন হয়, নির্বাচনে যেই জিতুক, যখন কোনো একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, আপনি কি মনে করেন যে এই যে শীতল সম্পর্ক, এই বরফ কিছুটা হলেও গলবে? আমি তো আসলে বিশ্বাস করি আপনার কথার সাথে আমি 100 ভাগ একমত যে বাংলাদেশের ইতিহাসে গত 1.5 বছর মানে অ্যান্টি ভারত সেন্টিমেন্ট যেভাবে তৈরি করা হয়েছে, এটা আগে আগে ছিল একভাবে ছিল, আর হাসিনার বয়ান তো অন্যরকম ছিল, তাই না? সেটা ছিল, রাইট। কিন্তু এইবার ম্যাসিভ জায়গায় গেছে। বিশ্বাস করেন, এই যে কথাটা প্রথম থেকেই বলছি যে এটা কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আমাদের ইন্টারনাল পলিটিক্যাল পার্টিস গুলার তৈরি একটা ন্যারেটিভ, এবং এই ন্যারেটিভটা তারা তৈরি করে তাকে আপনি যাতে প্রশ্ন না করতে পারেন। এখন আমি এটা অবশ্যই বিশ্বাস করি
যে বাংলাদেশের সাথে সম্পর্ক তো ধরেন ভারতের ইলেকশনের পরে শীতল জায়গা থেকে উষ্ণ হবে, আমি উষ্ণ হওয়ার পথে, শীতল সম্পর্ক আমি চাই না, উষ্ণ হবে। এবং সেই সাথে সাথে আমি মনে করি যে পার্টিকুলারলি একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা সরাসরি বলি যে ইসলামিস্ট, আমরা যে একটা ভাবনা চিন্তার জায়গায় আছে আমাদের, তারা ক্ষমতায় আসলে মানে যেভাবে করে দেশের নারী থেকে শুরু করে অন্যান্য সমস্যাগুলো হবে, মানে অ্যাড্রেসটা অন্যভাবে হবে। কিন্তু যদি অন্য কোনো দল, একটা মধ্যপন্থী দল ক্ষমতায় আসে, তাহলে এই সম্পর্কটা অবশ্যই ভালো হবে। এবং আমি বিশ্বাস করি যে ধরেন এখন বলবেন যে আচ্ছা বিএনপির পক্ষে কথা বলছি, কিন্তু আপনি বেগম খালেদা জিয়ার সময়ও দেখেছেন যে ভারত বিরোধিতা কিন্তু ওইভাবে আসে না, কিন্তু একটা শক্ত অবস্থান ছিল। এবং এই মুহূর্তে যিনি বিএনপির হাল ধরেছেন, তিনি কিন্তু এসে তার একটা স্লোগানই আছে, দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এবং আমি কিন্তু এটা বিশ্বাস করতে চাই, কারণ দেখেন আমরা এমন একটা সিচুয়েশনে আছি কামাল ভাই, যে এই গত 1.5 বছরে এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিয়ে মানে আমাদের হয় কি, আমাদের নিজেদেরও তো একটু ক্লান্ত লাগে, তাই না? আমাদের মানসিক ক্লান্তিটাও তো আসে, আমরা নিজেদের ফোকাসকে আরেক জায়গায় সরিয়ে ফেলি। আমি এটা করতে চাই না, আমি আমার এনার্জিকে পজিটিভ জায়গায় খরচ করতে চাই। তাহলে এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট যে ভারতকে আমরা একটা প্রতিবেশী দেশ হিসেবেই দেখবো, এবং সেই প্রতিবেশী দেশের সাথে মানে দেনা পাওনা হিস্সা যতটুকু হওয়া দরকার সেটা রাজনৈতিক ভাবেই হবে, এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখেই হবে। সো আমি মনে করি যে ভারত ওই যে প্রভুর যে কথাটা ছিল, প্রভুর জায়গায় না যে আমি বন্ধুর কথাও বলি না। বা আপনি যে প্রেমিক প্রেমিকার কথা বললেন, প্রেম টেম বাদ দেন, অনেক প্রেম হয়েছে এই জীবনে, হ্যাঁ। প্রেমের অপোজিটেই থাকে হচ্ছে ঘৃণা, যত কম প্রেম তত কম ঘৃণা। আমরা আসেন মাঝামাঝি থাকি, আমি এটা বিশ্বাস করি, থাকতে পারবো মাঝামাঝি। আমি একদম শেষ প্রশ্ন করছি, আমাদের নির্বাচন তো একদম দ্বার প্রান্তে চলে এসেছে, অনেক অনেক কথা বলছেন। আপনি কি মনে করেন এই নির্বাচনে কোনো বৈদেশিক শক্তি কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে, অথবা পার্টিকুলারলি ভারত কোনো প্রভাব বিস্তার করতে পারে? আমি আপনার কথায় উত্তরটা একটু ডিপ্লোম্যাটিক ভাবে দিব না সত্যি দিব সেটা চিন্তা করে, ঝামেলা তো হয় বুঝছেন না। কিন্তু আমি যদি আমার মনের কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি না যে মানে এক্সটার্নাল কিছু ফ্যাক্টর, ধরেন কিছু এলিমেন্ট থাকতে পারে, ধরেন এক ধরনের কোনো একটা প্রপাগান্ডা তৈরি হলো, বা এগুলো তো আমরাও করি, কিন্তু আমি মনে করি যে এই ইলেকশনকে বিতর্কিত করার জন্য আমাদের দেশের ভেতরে যে ফ্যাক্টর গুলো আছে সেটাই যথেষ্ট। আমি মনে করি যে এই ফ্যাক্টরটা, আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা শুনছি, আমরা আজকে পর্যন্তও কিন্তু বাজারে এই কথা চাওয়ার আছে যে ইলেকশন হবে তো, যেটা আমরা, হ্যাঁ, তো এটা তার ভারত তৈরি করে দেয়। বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে কথাগুলো আমরা শুনি সেটা, অথবা কত সহিংস হতে পারে এই ইলেকশনটা, এটা ভারত তৈরি করে দিচ্ছে না, আমাদের ভেতরেই কেউ না কেউ আছে যারা ভারতের পারপাস সার্ভ করে, যারা অন্যের পারপাস সার্ভ করে এবং নিজেদের পারপাস সার্ভ করে। সো আমি মনে করি যে সঠিক দেশপ্রেম থাকলে, মানে আপনার ব্রেইনের ভিতর এত দেশপ্রেমেরও দরকার নাই, মানে আপনার ভেতরে যদি ওই জিনিসটা থাকে যে আমি দেশের ভালো চাই, এটাই যথেষ্ট। দেখেন এই প্রসঙ্গে একটা কথা বলি যে দেশপ্রেম দেশপ্রেম বলে আমরা যে মুখে ফেনা তুলে ফেলি, তাই না, যে দেশপ্রেম দেশপ্রেম, প্রকৃত দেশপ্রেম কি আপনি কখনো মানে বাংলাদেশে কয়জন মানুষের হাত দিয়ে দেখেছেন? দেখেন একটা দেশে আমি জীবনে অনেক সময় কাটিয়েছি, পড়াশোনা করেছি জার্মানির মতো একটা দেশে, হ্যাঁ। সেই দেশে আপনি দেখছেন যে 2টা বিশ্বযুদ্ধ তারা কিভাবে ফেস করেছে, কি অবস্থা তাদের হয়ে গেছিল। কিন্তু বিশ্বাস করেন জার্মানিতে এত বছর কাটে আমি কোনোদিন শুনি নাই যে আহ জার্মানি হিটলারের নাম তো আপনি নিতেই পারবেন না, আপনাকে জেলে ধরে নিয়ে যাবে, হ্যাঁ। তো এই যে পশ্চাৎপদতা, এখন পর্যন্ত স্বাধীনতার ঘোষণা কে দিল কি দিল না, এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নাকি আরেকটি দল ক্ষমতায় আসলে লিখবে, এখনো যখন আপনি 53-54 বছর জিনিসের আগে নিয়ে, অথবা আপনার জাতীয় সঙ্গীতকে আপনি বদলে ফেলতে চাবেন, এই একটা লুপের ভিতর যখন আমরা ঘুরপাক খাচ্ছি না, তখন একটা দেশের ইলেকশনকে আনস্টেবল করতে বিদেশি শক্তির দরকার হয় না, দেশের ভেতরে শক্তিরাই যথেষ্ট। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রফেসর নারিন। আমরা আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, এবং প্রিয় দর্শক আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি এই দেশের রাজনীতিতে ভারত একটা সেন্সিটিভ ইস্যু। আপনি ভারতের প্রয়োজনীয়তার কথা বলবেন, বলবে আপনি ভারতের দালাল। আবার ভারতকে আপনি ত্যাগ করবেন কিভাবে?